লেখিকা তিতলি পালের বছর 17 পর। বিছানা থেকে নেমে বড় জানলাটার সামনে এসে দাঁড়ালো। সকালের হলুদ নরম আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। সামনের রাস্তায় একটা কৃষ্ণচূড়ার ডালে নরম এক টুকরো আলো এসে পড়েছে। সেখানে দুটো পাখি কিচিরমিচির করছে। সবে নভেম্বর মাস পড়েছে, এর মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। এবছর ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়বে মনে হচ্ছে। এসবই দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে ভাবছিল সুদেষ্ণা রায়। একবার ঘাড় ঘুরিয়ে পিছনের দেওয়ালে তাকিয়ে দেখল ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট দেরি আছে। ধীর পায়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নিল। দেবমাল্য আর কিছুক্ষণ পরেই হেঁটে বাড়ি ফিরবে। মানুষটা সেই বিয়ের আগে থেকে নিজের শরীর নিয়ে ভীষণ কনসাস। কে বলবে এখন দেবমাল্যের 42 রানিং। যেমন সুঠাম দেহ তেমন তার উজ্জ্বলতা। এই বয়সে এসে এখনো এতটাই সুদর্শনের অধিকারী দেবমাল্য। ঠোঁট জুড়ে একটা হাসির রেখা খেলে গেল সুদেষ্ণার। 17 বছর চলছে ওদের দাম্পত্য জীবন। ভীষণ সুখেই আছে ওরা। সুদেষ্ণা, দেবমাল্য আর ওদের 15 বছরের সন্তান শ্রেয়ান। শ্রেয়ানের যখন 6 বছর তখন থেকেই ও হস্টেলে থাকে। আসলে আমার নাচের অনুষ্ঠান, রিহার্সাল, ক্লাস নিয়ে এত ব্যস্ত, অন্যদিকে দেবমাল্যর অফিসে ভীষণই চাপ। হবে নাই বা কেন, এত কম সময়ে কর্পোরেট সেক্টরে কে থাকে এত উঁচু পোস্টে? ওটা দেবমাল্য রায়ের পক্ষেই সম্ভব না। মানুষ চিনতে ভুল করেনি সুদেষ্ণা। ঠিক মানুষের হাতটাই ধরেছিল সেদিন। ভাগ্যিস প্রণবকে সেদিন ফিরিয়ে দিতে পেরেছিলাম। কোথায় ওই মিডিল ক্লাস প্রণব আর কোথায় দেবমাল্য? আর সুদেষ্ণা রায়ের একটা ক্লাস আছে। জীবনে কম ছেলের কাছ থেকে তো প্রপোজাল পাইনি সুদেষ্ণা। ছোটবেলা থেকে শান্তিনিকেতনে বড় হয়েছে ও। আর ছোট থেকে নাচের প্রতি ছিল ওর ভীষণ ভালোবাসা। তাই যেদি সুদেষ্ণা বাবার অমতে গিয়েই সঙ্গীত ভবনে নাচ নিয়ে পড়াশোনা করতে শুরু করেছিল। কে বলেছে নাচের কোনো ভবিষ্যৎ নেই? আজ এই যে এত নামডাক, এত খ্যাতি, দেশ বিদেশে প্রোগ্রাম, এই সবই তো নাচের জন্য। বর্তমানে এক ডাকে সবাই চেনে নৃত্যাঞ্জলি একাডেমিকে। ওদের ব্যাচেরই ছিল কমলিকা। ও মাঝে মাঝে সুদেষ্ণাকে বলতো, তোকে ভগবান একটু বেশি সময় নিয়ে বানিয়েছেন, না হলে এই চত্বরে তোর মতো আর একটাও সুন্দরী আমার চোখে পড়ল না। হাসি পেত সুদেষ্ণার, কিছুটা ভালো লাগায় ভরে উঠত। সুদেষ্ণা জানে রাস্তায় চলতি পথের মানুষ ও সুদেষ্ণাকে দেখলে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তবুও কপট রাগ দেখিয়ে তখন বলতো, তুই বড্ড বাজে বকিস। এখনো হাসি পায় এসব কথা ভাবলেই ওর। প্রণবকে ফিরিয়ে দেওয়ার পর নিজের মনে অনুতাপ হয়েছিল ঠিকই, কিন্তু ওর সাথে সুদেষ্ণাকে মানায় না। একটা বেটে মাজা রঙের বাংলার ছাত্রের সাথে সুদেষ্ণা বসুর সম্পর্ক হতে পারে না। তাই তো দেবমাল্যর প্রথম দর্শনেই মনের মাঝে স্থান করে নিয়েছিল সুদেষ্ণা। যদিও কম নাকে দড়ি দিয়ে ঘোরায়নি ওকে সুদেষ্ণা। অনেক কাঠখড় পুড়িয়েই সুদেষ্ণা রাজি হয়েছিল। একটা মেরুন রঙের চাদর গায়ে জড়িয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। আজ অনেক দিন পর কিচেনে আসার সময় হয়েছে সুদেষ্ণার। চম্পাদি আর একটু পরেই চলে আসবে। এসে ওর আর দেবমাল্যের ব্রেকফাস্ট রেডি করে দেবে। আর মিনতি সারাদিনই থাকে বাড়িতে। সুদেষ্ণার বাড়ি ফেরার কোনো ঠিক থাকে না। যখন থেকে এই প্রোগ্রামের জন্য বাইরে যেতে হয় সেদিন থেকেই দেবমাল্য মিনতিকে রেখে দিয়েছে 24 ঘন্টার জন্য। আজ দুজনের জন্য চা করবে সুদেষ্ণা। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে সসপ্যানটা বসিয়ে দিল। ডোরবেলের আওয়াজ পেতেই সুদেষ্ণা বুঝল দেবমাল্য মর্নিং ওয়াক সেরে চলে এসেছে। দরজা খুলতেই দেবমাল্য বলল, কি ব্যাপার সুদেষ্ণা ম্যাডাম, আজ এত
সকাল সকাল উঠে পড়েছে। সুদেষ্ণা ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলল, আজ একটু পরে রিহার্সালে যেতে হবে। দেবমাল্য কিছু একটা চিন্তা করে বলল, ও আচ্ছা, সামনেই কোনো প্রোগ্রাম আছে তোমার? ততক্ষণে সসপ্যানের জলটা টকবক করে ফুটতে শুরু করেছে। ও চা পাতা দিতে দিতে বলল, হ্যাঁ, কালকেই আছে। সোফায় হেলান দিয়ে একটু রিল্যাক্স করে বসলো দেবমাল্য। মনে মনে কি সব ভাবছে। ট্রে করে দুটো কাপ নিয়ে এসে দেবমাল্যর সামনে এগিয়ে দিয়ে সুদেষ্ণা আবার বলতে শুরু করলো, কাল একটা বড় প্রোগ্রাম আছে, কাল দুপুর থেকে শুরু, কলকাতা থেকে কিছুটা দূরেই। দেবমাল্য বেশ মনোযোগ সহকারে শুনছিল এসব। তারপরে বেশ কৌতূহলী হয়ে বলল, কাল প্রোগ্রাম থেকে কখন ফিরবে? সুদেষ্ণা চায়ে চুমুক দিয়ে বলল, কাল ফিরতে পারবো না। ওরাই কাছাকাছি একটা হোটেলে থাকার ব্যবস্থা করেছে, ওখানেই থাকতে হবে সবাইকে। দেবমাল্যর মনে হাসির রেশ, মনে মনে যেন ছক সাজাচ্ছে বসে বসে। সুদেষ্ণা তখনও কি সব বলে চলেছে ওর প্রোগ্রাম নিয়ে, সেসব কিছুই দেবমাল্যের মাথায় ঢুকছে না। মনে মনে একটা প্রশান্তির হাওয়া বয়ে যাচ্ছে দেবমাল্যের। সুদেষ্ণা ততক্ষণে চায়ের কাপ দুটো নিয়ে চলে গেছে কিচেনের দিকে। ঘড়ির দিকে একবার তাকিয়ে সোফায় হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল দেবমাল্য। পলকের মধ্যে একবার মৌপ্রিয়ার মুখটা চোখের সামনে দুলে গেল। যখন থেকে ওদের অফিসে মৌপ্রিয়া জয়েন করেছে, তখন থেকে যেন সজীবতা ফিরেছে দেবমাল্যের। মেয়েটার মধ্যে একটা চার্ম আছে, এটা মানতেই হবে। প্রথমবার যখন ইন্টার্নশিপ করতে আসে তখনই চোখে পড়েছিল মেয়েটাকে। যদিও চোখে পড়ার মতোই ওর চেহারা, লম্বা, ছিপছিপে, সুন্দর মুখশ্রী, মসৃণ কোমল ত্বক। তখন কেবল 21-এর তন্নি ছিল মৌপ্রিয়া। 1 মাস যেতেই ওর আমার কেবিনে যাতায়াত বাড়তে শুরু করলো। মাঝে মধ্যে আমার কেবিনে এটা ওটা কাজ নিয়ে অনেকক্ষণ বসে ডিসকাস করত। মেয়েটার প্রথম দিকে কাজের প্রতি নিষ্ঠা দেখে আমি সত্যি অবাক হয়ে যেতাম। এত কম বয়সে কি ডেডিকেশন মেয়েটার! 2 মাস যেতে আমি বুঝতে পারলাম মেয়েটা আচ্ছন্ন হতে শুরু করেছে আমার প্রতি। সেদিনটা ছিল এক বুধবার। হঠাৎ করেই আমার খুব পাশে এসে দাঁড়িয়েছে মৌপ্রিয়া। আমি ওর শরীর থেকে এক সুন্দর নেশা ধরানো গন্ধ পাচ্ছি। কেমন এক অমুক টান অনুভব করছি ওর প্রতি, কিন্তু আপ্রাণ নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছি। চোখের সামনে একবার শ্রেয়ানের মুখটা ভেসে উঠল, তারপরেই সুদেষ্ণার মুখটা এসে যেন মিলিয়ে গেল। মুখটা হঠাৎ করে তেতো হয়ে গেল। 17 বছরের সংসারে কতটুকু সময় দেয় ওকে সুদেষ্ণা? সময় আছে ওর দেবমাল্যের প্রতি? সারাদিন ব্যস্ত নিজের নাম কিনতে, টাকা ইনকাম করতে। আর কত টাকা চাই সুদেষ্ণার? এখন যেন সুদেষ্ণা শুধুই ওর অভ্যেসে পরিণত হয়েছে। সারাদিন এই একঘেয়ে জীবনে বাঁচতে বাঁচতে দেবমাল্য হাঁপিয়ে উঠেছে। শ্রেয়ান হওয়ার পর থেকে ওদের জীবন ধরাবাঁধা রুটিনে পরিণত হয়েছে। অফিস থেকে ফিরে বেশিরভাগ দিনই ওই বিছানায় একা কাটাতে হয় ওকে। কখনো কথা বলার সময়টুকুও হয় না সুদেষ্ণার। সেখানে সুদেষ্ণার স্পর্শ পাওয়া তো দূরহস্ত। সুদেষ্ণার সাথে এক বিছানায় ঘুমোয় না দেবমাল্য প্রায় 3-4 বছর হতে চলল। আসলে নাচের প্রোগ্রাম শেষ করে ফিরতে প্রায় দিন ওর অনেক রাত হতো। তারপরে ওই ড্রেস চেঞ্জ, মেকআপ তুলতে তুলতে অনেকটা লেট হয়ে যেত। আলোতে দেবমাল্যের ভীষণ প্রবলেম হয়, একবারে ঘুম আসে না। তাই তখন থেকে সুদেষ্ণাই দেবমাল্যের কথা ভেবে অন্য রুমে ঘুমাতে শুরু করে। দূরত্ব তৈরি হয়েছে অনেকদিন ধরেই। একটা সূক্ষ্ম ফাটল ধরতে শুরু করেছিল, সেটা আমি টের পাচ্ছিলাম। কিন্তু সুদেষ্ণার সময় কোথায় সেসব নিয়ে ভাবার? একই বাড়িতে থেকেও মানুষ ক্ষণিকের মধ্যেই লক্ষ যোজন দূরে চলে যেতে পারে। এসবই ভেবে চলেছি এক মনে। হঠাৎ মৌপ্রিয়ার হাতটা আমার হাতের উপর। একটা নরম সুরে বলল, স্যার, এনি প্রবলেম? আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ আমার শরীর জুড়ে একটা বিদ্যুৎ খেলে গেল। নিমেষে আবার শ্রেয়ানের ছোটবেলার মুখটা ভেসে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে
বেশ রূঢ় স্বরে বললাম, বিহেভ ইয়োর সেলফ মৌপ্রিয়া। আমি তোমার বাড়ির পরিচিত কেউ নই, আমি তোমার বস, সেটা ভুলে যেও না। মেয়েটা আমার থেকে ছিটকে সরে গেল। দেখলাম চোখের কোণটা চিকচিক করছে। একটা ঢোক গিলে কোনো রকমে সরি বলেই দরজার কাজ ঠেলে বেরিয়ে গেল। আজ অফিস যাবে না? 9টা বেজে গেল, এখনো স্নানে গেলে না? সুদেষ্ণার কপালে ভাঁজ ফুটে উঠেছে, বেশ কৌতূহলী হয়েই এসে দাঁড়িয়েছে আমার সামনে। আমার ভাবনায় ছেদ পড়ল। দেখলাম টাওয়াল হাতে সুদেষ্ণা দাঁড়িয়ে আছে। ওর কাছ থেকে হাসি মুখে টাওয়ালটা নিয়ে বাথরুমের দিকে পা বাড়ালাম। তখনও যেন আমি ভেবে চলেছি এক মনে মৌপ্রিয়াকে। শাওয়ারটা অন করে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে আছি। ঠান্ডা জলগুলো চুল থেকে চুয়ে চুয়ে পড়ছে সারা শরীর জুড়ে। চোখের সামনে ফুটে উঠছে মৌপ্রিয়ার উন্মুক্ত কোমল দেহ, মৌপ্রিয়ার নির্লোম ফর্সা দুটো পা, মসৃণ নাভি, কি মোহময়ী স্তনবৃন্ত, অপরূপ উরুসন্ধি। মৌপ্রিয়ার শরীরের প্রতিটি ভাঁজ, দাগ, খাজ বড় বেশি চেনা দেবমাল্যের, একেবারে মুখস্থ। চোখ বুজে আসছে দেবমাল্যের। ওই মাদক যৌবনের নেশায় ডুবেছে 1 বছর ধরে। সেই তৃষ্ণা কি এত সহজে মেটে? দেবমাল্যের শরীরে মাদুল বেজে উঠছে, কামনার নেশা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। সুদেষ্ণার সাথে সুখী ঘরকন্যার অভিনয় করতে করতে দম বন্ধ হয়ে আসছে দেবমাল্যের। তবে ওর সবসময় একটা ভয় কাজ করে, এই বুঝি ধরা পড়ে গেল সুদেষ্ণার কাছে, এই বুঝি সুদেষ্ণা এসে ওকে কাঠগড়ায় দাঁড় করাবে, কেড়ে নিয়ে চলে যাবে শ্রেয়ানকে ওর কাছ থেকে একেবারে চিরদিনের মতো। কিন্তু শ্রেয়ান যে ওর বড় আদরের, ওকে যে কোনো মতেই হারাতে চায় না দেবমাল্য রায়। বুকের ভিতরটা কেঁপে উঠল আচমকা। শাওয়ারের জলগুলো গা থেকে ছিটকে টাইলসে এসে পড়ছে। বাথরুমটা ক্রমশ ধোঁয়াটে হতে শুরু করেছে। সব ধোঁয়াশাই কি এমনই গোলমেলে, নিরুত্তর? কোনো রকমে মাথা থেকে সবকিছু ঝেড়ে ফেলে স্নান সেরে বেরিয়ে এলো দেবমাল্য। সুদেষ্ণা শাড়ি পরছে। আনমনে শাড়ির প্লিট ঠিক করতে করতে বলল, আজ ফাইনাল রিহার্সাল, আসতে অনেকটা দেরি হবে। তুমি ঘুমিয়ে পড়ো, জেগে থাকলে তোমার আবার অ্যাসিডিটি হয়ে যাবে। আমি মিনতিকে সব বলে যাব। দেবমাল্য এগিয়ে এসে সুদেষ্ণার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি চিন্তা করো না, এ আর নতুন কি, এ তো অনেক দিনের অভ্যেস আমার। তুমি প্রোগ্রামে কনসেন্ট্রেট করো। সুদেষ্ণার চোখে খুশির ঝলক, ঠোঁটে হাসি রেখা, মনে মনে সুখী স্ত্রীর অহংকার। কিছুক্ষণের মধ্যেই সুদেষ্ণা বেরিয়ে গেল। গাড়িতে বসে এক মনে কি সব ভাবছে দেবমাল্য রায়। কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না সুদেষ্ণাকে। তাহলে ওর চোখের সামনেই পুরো তাসের ঘরের মতো তছনছ হয়ে যাবে এত বছরের সংসার। কিন্তু মৌপ্রিয়ার তো কোনো দোষ নেই, ও তো ভালোবাসে দেবমাল্যকে। দেবমাল্য কি সত্যি ভালোবাসে মেয়েটাকে? মনের মধ্যে ক্রমশ দোলাচল চলছে। গাড়িতে বসে একবার বাইরের আকাশের দিকে তাকালো। আজ রোদটা বেশ গায়ে লাগছে। নীল আকাশে রোদ উঠেছে, বেশ ঝলমলে রোদ। চোখে মুখে হঠাৎ খুশির ঝলক খেলে গেল। ভেসে ভেসে আসছে একটা দুপুর। সেদিন একটা ইন্টারভিউ ডেকেছিল কোম্পানি। ইন্টার্নশিপ থেকেই কিছু জনকে পার্মানেন্ট হিসেবে জয়েনের জন্যই অ্যারেঞ্জ করা হয়েছিল। সেখানে মৌপ্রিয়ার প্রেজেন্টেশন, পারফেকশন দেখে আমাদের বোর্ডের সবাই হতভম্ব হয়ে গেছিল। সেই দিনই তো ঘটে গেছিল ভয়ঙ্কর ঘটনাটা। দৃশ্যটা মনে পড়তেই আবার বিদ্যুৎ খেলে গেল গোটা শরীর জুড়ে। মাথায় কামনার আগুন জ্বলে উঠছে দাউ দাউ করে। মৌপ্রিয়া খুশি হয়ে আমার কেবিনে এসে দাঁড়িয়েছে। আমি ওর খুব কাজ ঘেঁষে দাঁড়ালাম। ওর ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মৌপ্রিয়া কেমন মাতাল করা চোখ দুটো যেন ক্রমশ ডাকছে আমায়, আহ্বান জানাচ্ছে। টলমলো পায়ে আরো কিছুটা এগিয়ে যেতেই ঘটে গেল সে ভয়ঙ্কর ঘটনাটা। মৌপ্রিয়ার ঠোঁট জোড়া বন্দি আমার ঠোঁটে। দেবমাল্যের শিরা উপশিরাগুলো নেচে উঠল। চমকে উঠে দূরে সরিয়ে দিতেই দুহাত দিয়ে জড়িয়ে ধরল আমায়। কান্না ভেজা গলায় বলল,
প্লিজ ছেড়ে দেবেন না আমায়। আমি আপনাকে ছাড়া বাঁচবো না, মরে যাব, একেবারে মরে যাব। আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি। নিজেকে সামলে নিয়ে ওর হাত দুটো ছাড়িয়ে মৌপ্রিয়ার কাঁধটা ঝাঁকিয়ে বলেছিলাম, পাগল হয়ে গেছো? তুমি আমার থেকে কত ছোট জানো? আর আমি অলরেডি ম্যারেড, আমার একটা ছেলে আছে। সরি, আই অ্যাম এক্সট্রিমলি সরি। এখন যেটা হয়েছে সেটা ভুলে যাও, ওটা হিট অফ দ্য মোমেন্ট হয়ে গেছে, এসব মাথায় রেখো না। তবুও মৌপ্রিয়া নাছোড়বান্দা, চোখের জল ভিজিয়ে দিচ্ছে মৌপ্রিয়ার গাল চিবুক, কান্নায় ভেঙে পড়েছে। অবসন্ন গলায় বলল, ভালোবাসার সাথে বয়সের কি সম্পর্ক? ভালোবাসা অত মেপে ছক কষে হয় না স্যার। ভালোবাসা অত যুক্তি বোঝে না, মানে না। ভালোবাসা মনের ভিতরের অনুভূতি, সে কি অত যুক্তি মেনে চলে? আমি জানি আপনি ম্যারেড, তাতে আমার কোনো যায় আসে না। এসব কি ভুলভাল বকছে মৌপ্রিয়া? মেয়েটা কি সত্যি পাগল? আচমকা আবার আমায় জড়িয়ে ধরে কেঁদে চলেছে অবিরাম। কোনো কথা না বলার আগেই মৌপ্রিয়ার ঠোঁট দুটো নেমে এসেছে আমার ঠোঁটে। দেবমাল্য ওষ্ঠ জোড়া থেকে শুষে নিচ্ছে জল। সুদেষ্ণাকে এতদিনের কাছে না পাওয়ায় সব কামনা চাহিদা শুষে নিচ্ছে মৌপ্রিয়ার ওষ্ঠ যুগল। শরীর জুড়ে খেলে যাচ্ছে এক বিদ্যুৎ তরঙ্গ। সেই ওষ্ঠ যুগলে ছিল এক নেশা ধরানো মাদকতা। 1 বছর ধরে সেই নেশাতেই ডুবে আছে দেবমাল্য। গরম লাগছে ওর এবার। মাথার মধ্যে শিরা উপশিরাগুলো লাফাচ্ছে, কামনার জ্বালা মাথা চাড়া দিয়ে উঠছে। কালকের দিনটা সময় পাবে ওরা। সুদেষ্ণা কাল বাড়ি ফিরবে না। এরকম দিনগুলোতেই তো ওরা নিভৃতে কাটায় সবুজ ভিলায়। কলকাতা থেকে একটু দূরেই, ওখানে কেউ ডিস্টার্ব করার নেই। দুজনে ভেসে যায় অতল ভালোবাসার সাগরে। সকাল থেকে আর সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে না। কুয়াশা পড়ছে বেশ। কুয়াশা মেখে রাস্তাগুলো রহস্যময়ী হয়ে উঠেছে চারিদিকে। ঠান্ডাটা বেশ গায়ে লাগছে। বিকেলের দিকে অনুষ্ঠান, এখন না বেরোলে পৌঁছতে লেট হয়ে যাবে। ওখানে গিয়ে আবার তৈরি হতে হবে। গায়ে থাকা শালটা আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে ভালোভাবে বসলো সুদেষ্ণা। ট্রাফিকে দাঁড়িয়েছে গাড়িটা। এই এক ঝঞ্ঝাট। কলকাতার রাস্তায় শুধু জ্যাম আর জ্যাম। জানলার কাচ দিয়ে বাইরের দিকে তাকালো সুদেষ্ণা। দেখলো একটা মেয়ে আর একটা ছেলে ফুলের দোকানে দাঁড়িয়ে আছে। ছেলেটা যত্ন সহকারে মেয়েটার চুলে ফুল গুজে দিচ্ছে। হঠাৎ করে ঠোঁটের হাসিটা চওড়া হয়ে গেল সুদেষ্ণার। স্মৃতির পাতা উল্টালে আজও দেবমাল্যের সাথে কাটানো সেসব দিনগুলো ভীষণ রঙিন। সেবার অনুষ্ঠান ছিল ওদের ইঞ্জিনিয়ারিং কলেজে। ওখানে ডাক পড়েছিল সুদেষ্ণাদের। ডিপার্টমেন্ট থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আর অনুষ্ঠানের সব অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিল দেবমাল্যদের গ্রুপ। গ্রিন রুমে এসে সবাইকে টিফিন দেওয়ার সময় প্রথম চোখাচোখি হয়েছিল ওর সাথে। তারপরই আমার ষষ্ঠেন্দ্রিয় জানান দিয়েছিল, একজোড়া চোখ সব সময় আমায় দেখছে দূর থেকে। ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল চোখ জোড়া। বুকের ভিতরে দামামা বাজতে শুরু করেছিল। কেউ যেন কানে কানে এসে ফিস ফিসে শব্দে বলে যাচ্ছে, সর্বনাশের এটাই প্রথম লক্ষণ। নিজেকে সংযত কর সুদেষ্ণা, না হলে একেবারে তলিয়ে যাবি। হ্যাঁ, তলিয়ে গেছিল একেবারে। দেবমাল্যের চোখের দিকে তাকিয়ে, আজও দেবমাল্যের চোখের দিকে তাকালে ওর সেসব দিনের কথাগুলো মনে পড়ে। অনুষ্ঠান শেষ করে স্টেজের পিছনে দাঁড়িয়ে আছি। মায়ের ফোন এসেছিল। কথা শেষ করে ওদের কাছে আসছিলাম, দেখলাম ওই নীল পাঞ্জাবি পরা ছেলেটা আমার দিকেই হেঁটে আসছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ ফিসফিসে শব্দে বলল, এত সুন্দর নাচ করো কিভাবে? তুমি কি জানো তোমাকে নাচের সময় আরো বেশি সুন্দর লাগে? লজ্জায় লাল হয়ে গেছিলাম একেবারে। প্রণব তখন আর মাথার মধ্যে আসছিল না। দেবমাল্যের চোখ জোড়া বারবার ধাওয়া করে বেড়াচ্ছিল আমায়। ঘুমাতে যাওয়ার আগেও একজোড়া চোখ বারবার চোখের সামনে এসে ভাসিয়ে নিয়ে যেত। মাঝে কেটে গেছে কিছু সপ্তাহ। হঠাৎ একটা আননোন নম্বর থেকে কল এলো। হ্যালো বলার পরই ওদিক থেকে উত্তেজিত হয়ে বলেছিল, যাক, শেষ অবধি ঠিক জায়গাতেই ফোন গেছে। ইটস মি দেবমাল্য, রিমেম্বার? দেবমাল্য। একটু সময় নিয়েছিল সুদেষ্ণা। নামটা তো জানা ছিল না, তাই মনে করতে পারছিল না। আরে আমি সেদিন আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে এসেছিলে,
নীল পাঞ্জাবি পরেছিলাম। দেবমাল্যের কথাটা শেষ না করতে দিয়ে আমি অবাক হয়ে গেছি। আনমনে বলে ফেলেছি, আপনি কিভাবে আমার নম্বর পেলেন? দেবমাল্য গাঢ় স্বরে নরম সুরে বলেছিল, ইচ্ছে থাকলে উপায় হয়। আর যে প্রত্যেক রাতে এসে আমাকে ঘুমাতে দিচ্ছে না, শুধু তার মুখটাই সর্বক্ষণ ঘুরে বেড়াচ্ছে, তার নম্বর তো জোগাড় করতেই হতো। আবেশে ছড়িয়ে পড়েছে সুদেষ্ণা, বুকের ভিতরটা ধিক ধিক করছে। সুদেষ্ণার পরের কথাগুলো জানে। অন্য কেউ হলে এতক্ষণ হয়তো ফোনটা কেটে দিত, কিন্তু এই ফোনটা ডিসকানেক্ট করার ক্ষমতা ওর নেই। কিছুটা নিস্তব্ধতা রেখে কাটা কাটা শব্দে বলেছিল দেবমাল্য, আমার তোমাকে ভালো লেগেছে সুদেষ্ণা, একদিন কি দেখা করা যাবে? কেউ যেন আঠা নিয়ে এসে আমার ঠোঁট দুটো বন্ধ করে দিয়েছে, তবুও হেসে সেদিন বলেছিল, একদিনেই ভালো লেগে গেল। এরকম ঘন ঘন ভালো লাগার বদ অভ্যেস তাহলে আপনার আছে বলছেন? দেবমাল্য গলাটা খাঁকড়িয়ে বলেছিল, ঘন ঘন ভালো লাগার বদ অভ্যেস যে নেই তার প্রমাণ না হয় সুযোগ পেলে সারা জীবন বুঝিয়ে যাব। সেই সুযোগে কি পাবে এই অধম? ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল। সব ভাবনায় ছেদ পড়ল সুদেষ্ণার। না, মিথ্যে বলবে না অমন সুন্দর দেখতে ছেলেটাকে। দেখে মনে মনে সুদেষ্ণারও ভালো লেগেছিল, সেটা কখনোই অস্বীকার করে না। আর পরে তার থেকেও যেটা বেশি আকর্ষণ করেছিল সেটা দেবমাল্যের কেরিয়ার। এত কম বয়সে ছেলেটার সাফল্য মন কেড়েছিল সুদেষ্ণার। তারপরে আজ 17 বছরের ওদের বিবাহিত জীবন বেশ সুন্দরভাবেই কাটছে দিনগুলো। না, ছেলেটা সারা জীবন তার দেওয়া কথা রেখেছে। এত বছরে তার পছন্দ পাল্টায়নি। সুদেষ্ণাকেই সারা জীবন ভালোবেসে আসছে দেবমাল্য। এখনকার কত দিকে কত কিছু শোনা যায়, কিন্তু সুদেষ্ণা জানে দেবমাল্যর মন কাড়ার ক্ষমতা শুধু সুদেষ্ণারই আছে এই পৃথিবীতে। এসব ভাবতে ভাবতেই নাচের অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গেছে। ওই তো সামনেই একদল লোকজন অপেক্ষা করছে সুদেষ্ণার জন্য। সবকিছু ভাবনাকে এখনকার মতো স্থগিত রেখে ওকে প্রস্তুতি নিতে হবে নাচের। আজকের অনুষ্ঠানও ভীষণ ভালো হয়েছে। গোটা হল ঘরে হাততালিতে ফেটে পড়েছে শেষ মুহূর্তে। এখন টেম্পারেচারটা আরো কমেছে মনে হচ্ছে। উত্তুরে হাওয়া বইছে শনশন শব্দে। গাড়ির জানলার কাজগুলো উঠিয়ে দিতে বলল সুদেষ্ণা। সারাদিনের এত পরিশ্রমের পর ভীষণ টায়ার্ড লাগছে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে হবে। একবার দেবমাল্যকে কল করেছিল সুদেষ্ণা, কিন্তু ফোনটা বেজে বেজে কেটে গেছে। এতক্ষণে তো অফিস থেকে ফিরে যাওয়ার কথা। কিছু হলো নাকি আবার? না না, তেমন কিছু হলে নিশ্চয়ই মিনতি ওকে জানাতো। এই সামনের রাস্তাটা পেরিয়েই বোধহয় সবুজ ভিলা হোটেলটা। যাই হোক, এইদিকে রাস্তাঘাট বেশ শুনশান, মানুষজনও বেশ কম দেখছি। গাড়িটা হোটেলের সামনে এসে দাঁড়ালো। রিসেপশনে ঢুকে দেখলাম হাতের ব্যাগটা গাড়িতে ফেলে এসেছি। আমি প্রিয়াঙ্কাকে আমার রুমের চাবিটা নিতে বলে ব্যাগটা গাড়ি থেকে আনতে গেলাম। প্রিয়াঙ্কা চাবিটা আমার হাতে দিল। দেখলাম ব্যাগের মধ্যে ফোনটা ভাইব্রেট করছে। অর্গানাইজার দাদাদের মধ্যে কেউ একজন ফোন করেছে আমায়। আনমনে হাঁটতে হাঁটতে খেয়ালই নেই চাবির রিংটা উল্টো করে ধরেছি। লিফটে করে উঠে চলে এসেছি 606 রুমে। ইস, এসে দেখছি আমার রুম নম্বর 909। ওই ঘরটার সামনে থেকে এগোতে যাব, হঠাৎ দেখলাম রুমটা আধ ভেজানো। ভেতর থেকে একটা গলার স্বর পাওয়া যাচ্ছে। এই স্বরটা তোর চেনা। বুকের ভিতরটা অজানা আশঙ্কায় ক্রমশ ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তো দেবমাল্যেরই গলা। আবার পিছন ঘুরে দরজার সামনে দাঁড়াতেই দরজাটা আচমকা পুরোটা খুলে গেল। আমার সামনে দেবমাল্য দাঁড়িয়ে, সাথে একটা বছর 22-23-এর সুন্দরী মেয়ে। দেবমাল্যের খুব কাজ ঘেঁষে হাতটা ধরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মেয়েটা ছিটকে সরে গেল, যেন আতকে উঠেছে। আমার গলাটা ক্রমশ কাঁপছে, কোনো স্বর বেরোচ্ছে না গলা দিয়ে। সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি স্থির কাঠের পুতুলের মতো চেয়ে আছি দেবমাল্যর দিকে। দেবমাল্য ভূত দেখার মতো চমকে উঠেছে। কোনোভাবেই এখানে আমাকে আশা করেনি ওরা। চোখের কোলে শুকনো জলের রেখা। আমার সুখী স্ত্রী এর অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। গা থেকে খসে পড়ছে আমার শালটা। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই আমার। এখন আর শীততাপ কোনো কিছুরই অনুভূতি হচ্ছে না। চোখের জলটা নেমে এসেছে গাল চিবুক জুড়ে। হাওয়ার গতিবেগ ক্রমশ বাড়ছে। ঝড় উঠল বোধহয়। পাশের রুমে থেকে ভেসে আসছে এক বিষণ্ণ সুর। সব যে হয়ে গেল কালো,
নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালেম কাহারও তরে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।